আচ্ছা, এই হচ্ছে অগ্নাশয়ের স্ট্রাকচার। তাহলে আগে আমরা কি বললাম যে অগ্নাশয় কোথায় অবস্থিত? দেখো, অগ্নাশয় দ্য কার্ভ অফ দ্য ডিওডেনাম, এই অংশটা ডিওডেনাম, এই যে কার্ভ আকৃতির ডিওডেনামের অংশ জায়গায় অবস্থিত হচ্ছে তোমার এই অগ্নাশয়। দেখতে পাচ্ছ এই যে রেড কালারটা দেখানো হয়েছে, এটা হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয়ের মধ্যে যে ডাক্ট অবস্থিত, যেটাকে বলা যায় প্যানক্রিয়াটিক ডাক্ট, ডিওডেনাম, আর এই যে নালিকা হেপাটিক প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা ওপেন হচ্ছে ডিওডেনামে, এটা হচ্ছে তোমার পিত্তাশয়। এই হচ্ছে দেখো পিত্তাশয়। এখান থেকে দেখো একটা তোমার ডান হেপাটিক ডাক্ট, একটা বাম হেপাটিক ডাক্ট, এইগুলো এসে কোথায় এসে মিশছে? একটা কমন বাইল ডাক্ট। ওকে, এটা হচ্ছে তোমার সাধারণ হেপাটিক ডাক্ট, এটা সাধারণ হেপাটিক ডাক্ট, এবং এসে মিশছে কোথায়? কমন বাইল ডাক্ট। এখান থেকে পিত্তরস এসে কোথায় নিঃসৃত হয়, এবং অগ্নাশয় থেকে নিঃসৃত রস এসে কোথায় না আমাদের যে ডিওডেনাম সেখানে এসে বা স্মল ইন্টেস্টাইন সেখানে এসে কিন্তু উন্মুক্ত হচ্ছে। ওকে, এই দেখো অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে তোমার আমাদের হিউম্যানসের ক্ষেত্রে এই হচ্ছে গঠন। হিউম্যানসের ক্ষেত্রে দেখো এই হচ্ছে প্যানক্রিয়াস, এই হচ্ছে ডিওডেনাম, আর আমরা যদি দেখি তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। দেখো এই যে রেড কালারের অংশ দেখতে পাচ্ছ, একে বলা হচ্ছে ব্লাডের চেম্বার বলা হয় একে। ওকে, ব্লাডের চেম্বার। দেখো এই হচ্ছে ইয়েলো কালারে দেখানো হয়েছে, দেখো বলছে টেল অফ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের টেল পোর্শন অবস্থিত। বডি অফ প্যানক্রিয়াস, এই মধ্যবর্তী অংশটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াসের বডি। আচ্ছা, আর দেখো এই হচ্ছে তোমার কমন হেপাটিক আর্টারি, স্প্লিন আর্টারি, হেড অফ প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস আবার কি কি অংশ? এই সামনের অংশটা হেড অফ প্যানক্রিয়াস, দেখো হেড অফ প্যানক্রিয়াস। মধ্যবর্তী অংশ হচ্ছে তোমার কি বডি অফ প্যানক্রিয়াস, আর এটা হচ্ছে তোমার টেল পোর্শন। দেখো ভালো করে দেখবে এই জায়গাটা। দেখো কমন বাইল ডাক্ট, মেজর প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ভেস্টার। দেখো এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট দেখানো হচ্ছে না, এই প্যানক্রিয়াটিক ডাক্ট এবং এই দেখো কমন বাইল ডাক্ট থেকে এসে যে রস, সেই রস এসে কোথায় গিয়ে মিশছে? ডিওডেনাম বা স্মল ইন্টেস্টাইনে গিয়ে মিশ্রিত হচ্ছে। ওকে, দেখো তিনটে অংশ কি কি? হেড অফ প্যানক্রিয়াস, বডি অফ প্যানক্রিয়াস, টেল অফ প্যানক্রিয়াস। আবার দেখো এই পোর্শনটা হেড অফ প্যানক্রিয়াস, বডি অফ প্যানক্রিয়াস এবং টেল অফ প্যানক্রিয়াস। এই হচ্ছে তোমার কি পিত্তাশয়, সেখান থেকে পিত্তরস কমন বাইল ডাক্টের মধ্য দিয়ে দেখো। আর এটা লক্ষ্য করো এখানে যে এই দেখো এই কমন বাইল ডাক্টটা কোথায় উন্মুক্ত হয়েছে? দেখো এই যে অংশটা উন্মুক্ত হয়েছে কোথায়? স্মল ইন্টেস্টাইন বা ডিওডেনামে। এবং প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে রস এসে কি হচ্ছে? পাচক রস এসে কোথায়? এই ডিওডেনামের মধ্যে উন্মুক্ত হয়। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমরা অবস্থান কোথায় বলবো? যে অগ্নাশয়ের দুই বাহুর মধ্যে মাঝখানে অবস্থিত প্যানক্রিয়াস, যা তিনটে অংশ। এই অংশটাকে বলা যায়, আমি ছবিতে দেখালাম যে দ্য হেড অফ প্যানক্রিয়াস, এই অংশ দ্য বডি অফ প্যানক্রিয়াস, এবং দ্য টেল অফ প্যানক্রিয়াস। দেখো এই প্যানক্রিয়াস হচ্ছে তোমার, এটা মোটামুটি 12.5 থেকে 15 সেমি হচ্ছে তোমার লেন্থ। ওকে, তাহলে এর লেন্থ হচ্ছে কত? 12 থেকে 15 সেমি। এর ওয়েট হচ্ছে তোমার মোটামুটি 85 গ্রাম মতো এর ওয়েট। আচ্ছা, এরপর আমরা দেখবো এর মানে সারিস্থানিক অ্যাকচুয়াল অবস্থান। 99% অফ পার্ট অফ প্যানক্রিয়াস হচ্ছে অ্যাসিনি দ্বারা গঠিত। 99% পার্টস অফ প্যানক্রিয়াস হচ্ছে কি অংশ নিয়ে গঠিত জানো? এটা হচ্ছে তোমার অ্যাসিনি, যাকে বলা হয় ACINI, অ্যাসিনি দ্বারা গঠিত। অ্যাসিনিটা হচ্ছে কি? প্রধান অগ্নাশয়ের প্রধান দুই ধরনের কলা দ্বারা গঠিত। একটা হচ্ছে অ্যাসিনি, এই অ্যাসিনি হচ্ছে তোমার যা ক্ষুদ্রান্তের গ্রাহিনীতে ডিওডেনামে পাচক রস ক্ষরণ করে। তাহলে দুই প্রকারের কোষ বর্তমান কোথায়? প্যানক্রিয়াসের মধ্যে। এক হচ্ছে অ্যাসিনি, অ্যাসিনি হচ্ছে 99% পোর্শন দ্বারা অবস্থিত থাকে। এ কি করে? ক্ষুদ্রান্তে এর কাজ হচ্ছে ক্ষুদ্রান্তে পাচক রস নিশ্চিত করে। আর অন্যদিকে হচ্ছে তোমার এক্সোক্রাইন অ্যাসিনিতে মোটামুটি প্রায় 1 থেকে 2 মিলিয়ন কিছু টিনি ক্লাস্টার্স থাকে অফ দ্য এন্ডোক্রাইন সেলের, যাকে বলা যায় প্যানক্রিয়াটিক
আইলেটস অর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এক হচ্ছে অ্যাসিনি, দুই হচ্ছে 1% মতো কি থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বুঝবে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ওকে, এই যে কোষ থাকে অর্থাৎ ল্যাঙ্গারহ্যান্স বর্ণিত যে দ্বীপ কোষ যা রক্তে সরাসরি কি হরমোন ক্ষরণ করে, দুই ধরনের, এক হচ্ছে ইনসুলিন আর দুই হচ্ছে গ্লুকাগন। খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অ্যাসিনি যেটা সেটা ক্ষুদ্রান্তের পাচক রস নিঃসৃত করে অ্যাসিনি সেল, আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা ইনসুলিন এবং গ্লুকাগন সিক্রেশন করে। ওকে, আচ্ছা, এই আইলেটসে 3 ধরনের কোষ থাকে, সেটা কি কি আমরা এরপর জানবো। তাহলে এই প্রায় 99% অ্যাসিনি থাকে যেখানে পাচক রস নিঃসৃত করছে, আর 1% যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে কোষ সেখানে ইনসুলিন গ্লুকাগন নিঃসৃত হচ্ছে, এর আবার বিভিন্ন ধরনের কাজ নিয়ন্ত্রণ করে। এই প্রত্যেকটা অ্যাসিলেটস মানে অ্যাসিলেটস 3 ধরনের কোষ মানে ক্ষরণ করে। কি কি কোষ? 3 ধরনের নয়, মেইনলি 5 প্রকারের। তোমাদের বই আছে আলফা, বিটা, ডেল্টা, এছাড়াও কিছু এফ সেলও বর্তমান আছে, সেগুলো কি দেখাবো। তাহলে মেইনলি 2 প্রকার সেল মনে রাখবে, এক হচ্ছে অ্যাসিনি সেলস এন্ড সেকেন্ড হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অ্যাসিনির কাজ হচ্ছে কি, ক্ষুদ্রান্তের পাচক রস পরীক্ষায় কোশ্চেন আছে অ্যাসিনি কি। অ্যাসিনি হচ্ছে অগ্নাশয়ে অবস্থিত প্রধান 2 ধরনের কলা দ্বারা গঠিত, প্রধান 2 প্রকারের কলা, এটা তো কোষ দ্বারা গঠিত হয়। সেটা তোমার কি অ্যাসিনি যা ক্ষুদ্রান্তে পাচক নিঃসৃত করে, অন্যদিকে ল্যাঙ্গারহ্যান্স বর্ণিত কোষ যা ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসৃত করে। তাহলে দেখো এই যে আইলেটস অর্থাৎ আইলেট, এখান থেকে মোটামুটি 4 ধরন, তোমাদের বইয়ে 3টে আছে বাট আরো একটা এক্সট্রা আছে, 4 প্রকারের 4 ধরনের কোষ থাকে। কি কি কোষ? 4 প্রকারের কোষ থাকে আইলেটসে। এক হচ্ছে আলফা কোষ, আলফা সেল অর এ সেল বলা হয়। ওকে, সেকেন্ড হচ্ছে বিটা সেল অর বি সেল বলা হয়। ওকে, থার্ড হচ্ছে ডেল্টা যার চিহ্ন হচ্ছে তোমার এটা ডেল্টা সেল অর ডি সেল, আর ফোর্থ হচ্ছে এফ সেল। ওকে, তাহলে দেখো ওই যে বললাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেই যে কলা সে আবার 4 ধরনের কোষ দ্বারা গঠিত। কি কি? এক হচ্ছে আলফা সেল বা এ সেল, বিটা সেল বা বি সেল, ডেল্টা সেল বা টি সেল এবং এফ সেল। প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কাজ আছে, মনে রাখতে হবে। আলফা সেল যেটা বা এ সেল সেটা প্রায় প্যানক্রিয়াটিক যে আইলেটস সেল যেখানে 17% এটা অবস্থান করে, মোটামুটি 17%। তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে মনে রাখো, এটা প্রায় 17% অবস্থান করে পুরো আইলেটসের। আর আলফা সেল বা এ সেল থেকে কি হরমোন ক্ষরিত হয় সেটার নাম খুব ইম্পর্টেন্ট, গ্লুকাগন হরমোন। তাহলে বোঝা যাচ্ছে আলফা সেল থেকে ক্ষরিত হয় গ্লুকাগন হরমোন। পুরো আইলেটসের মধ্যে 17% থাকে আলফা সেল। বিটা সেল যেটা সেটা থাকে মোটামুটি 70% থাকে বিটা সেল। আর এই বিটা সেল যেটা ক্ষরণ করে সেটা হচ্ছে তোমার ইনসুলিন, ক্ষরণ করে ইনসুলিন। তাহলে পরীক্ষায় কিন্তু খুবই একটা এমসিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা আছে, মনে রাখবে। ওকে, এবং আলফা সেল কর্টেক্স যেটা সে গ্রন্থি মানে কোষগুলো গ্রন্থির পরিধির দিকে বা কর্টেক্স অঞ্চলে অবস্থান করে, বিটা সেলগুলো গ্রন্থির ভিতরের দিকে অবস্থান করে, অগ্নাশয় গ্রন্থির ভিতর দিকে অবস্থান করে। আর ডেল্টা সেল বা ডি সেল কি ক্ষরণ করে? এ সোমাটোস্ট্যাটিন গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন ক্ষরণ করে। ওকে, তাহলে এই হরমোন থেকে গ্যাস্ট্রিন, এখান থেকে গ্যাস্ট্রিন ও যে হরমোন ক্ষরণ হয় সেটা তোমার সোমাটোস্ট্যানিন। সোমাটোস্ট্যাটিন হরমোন বা GHRIH ক্ষরিত হয়। ঠিক আছে,
আর এফ সেল এখান থেকে ক্ষরিত হয়েছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এখান থেকে ক্ষরণ হয় প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে কি কি বললাম? আলফা সেল বা এ সেল, যেটা আমি মুখে বলছি তোমরা নোট ডাউন করবে, পুরো সমগ্র আইলেটসে 17% অংশ জুড়ে অবস্থান করে এবং এটা গ্রন্থির কটেক্সে বাইরের দিকে অবস্থান করে। এ কি হরমোন ক্ষরণ করে? গ্লুকাগন। তাহলে ঘুরিয়ে কোশ্চেন, গ্লুকাগন ক্ষরিত হয় কোন সেল থেকে? আইলেটসের আলফা সেল থেকে। 70% অংশ জুড়ে থাকে বিটা সেল আর বি সেল, যেটা তোমাদের বইয়ের সঙ্গে পার্সেন্টেজ মিলবে না, বা যেটা আমি করাচ্ছি সেটাই করবে। বিটা সেল বা বি সেল যেখান থেকে ক্ষরিত হয় ইনসুলিন হরমোন এবং এটা মিডল অংশে অবস্থান করে। ডেল্টা সেল, আচ্ছা অ্যামাইল হরমোনও ক্ষরিত হয়, শুধু ইনসুলিন নয় অ্যামাইলও ক্ষরিত হয়। ডেল্টা সেল ও ডি সেল যেটা ক্ষরিত করে এটা মাত্র থাকে 7%, এটা থাকে মাত্র 7% আর 5%। গ্যাস্ট্রিন এবং সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। আর এফ সেল যেটা ক্ষরণ করে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ঠিক আছে, তাহলে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে নিশ্চিত পার্টিকুলার ভাবে বলে দিলাম যে কোন কোন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়। ওকে, আর যদি আমরা একটু ক্লিয়ার ভাবে দেখি তাহলে কি বলবো? তাহলে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম কি? এক বললাম ইনসুলিন, তারপরে বললাম গ্লুকাগন, তারপরে বললাম সোমাটোস্ট্যাটিন। ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে বললাম? ইনসুলিন হচ্ছে তোমার বিটা সেল থেকে। গ্লুকাগন আলফা সেল থেকে, এটা হচ্ছে ডেল্টা সেল থেকে। আর কি ক্ষরিত হয়? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, যেটা হচ্ছে এফ সেল থেকে। তাহলে পরীক্ষায় লিখতে পারবে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড থেকে ক্ষরিত হয়। দেখো ভালো করে ডায়াগ্রামটা দেখো, এই হচ্ছে তোমাদের যেখানে 4টে সেল দেখানো হয়েছে। দেখো এই হচ্ছে ভিতরের রেড কালারের যেটা বডি ক্যাপিলারি, এক্সোক্রাইন অ্যাসিনি। দেখো ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে এক্সোক্রাইন অ্যাসিনি। ভিতরে হচ্ছে তোমার কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখানে সেল দেখো কি কি ধরনের সেল আছে। এই দেখো এই যে তোমাদের ব্লু কালারে যেটা দেখানো হয়েছে, এই ব্লু কালারের দেখো এটা হচ্ছে তোমার কি আলফা সেল, আর কি সিক্রেশন করে? গ্লুকাগন। এই দেখো ভিতরে ছোট্ট ছোট্ট অবস্থিত যেটা দেখানো হয়েছে বিটা সেল, সিক্রেটস ইনসুলিন। এই দেখো হোয়াইট কালারটা দেখানো হয়েছে যেটা হচ্ছে তোমার ডেল্টা সেল, সিক্রেট সোমাটোস্ট্যাটিন। আর এই দেখো পরিধির দিকে অবস্থিত এফ সেল, যেটা সিক্রেট করে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। দেখতে পাচ্ছ? এই হচ্ছে স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে কোনটা আলফা সেল, কোনটা বিটা সেল, কোনটা ডেল্টা সেল এবং কোনটা এফ সেল। এই হচ্ছে গঠন, দেখে নাও। এরপর হচ্ছে ইনসুলিনের কাজ কি, অর্থাৎ প্যানক্রিয়াসের যদি কাজ, অগ্ন্যাশয়ের কাজ দেখি তাহলে আমরা কি বলবো? প্রথম হচ্ছে ইনসুলিনের কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ। ইনসুলিন কি কি ভূমিকা পালন করে পরীক্ষা আসতে পারে। দেখো ইনসুলিন কাকে বলবো আমরা জানবো, যে অগ্ন্যাশয়ে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে গ্রন্থি তার বিটা কোষ থেকে ক্ষরিত প্রোটিনধর্মী যে হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে তাকে বলা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন আমরা যদি রাসায়নিক গঠন দেখি তাহলে দেখবো যে এই ইনসুলিন হচ্ছে তোমার প্রায় ইনসুলিনের অণুর এর আণবিক ওজন যদি ধরি আমরা তাহলে মোটামুটি 6000 ডালটন, 6000 ডালটন। এবং দুটি পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, একটা হচ্ছে এ চেন এবং একটা হচ্ছে বি চেন। এ চেনে থাকে 21 অ্যামাইনো অ্যাসিড। এই গঠনটার সিলেবাসে বইয়ে আছে কিন্তু তোমার সিলেবাসে নেই, করার দরকার নেই। আর বিটা চেন হচ্ছে তোমার কি 30 অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে ইনসুলিন হচ্ছে তোমার 6000 ডালটন এর ওয়েট। এটি দুই ধরনের চেন দ্বারা গঠিত, একটা আলফা চেন একটা বিটা চেন। আলফা চেন 21টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত এবং বিটা চেন 30টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এই যে চেন, এটা ধরো আলফা চেন, আর এটা ধরো বেশি যেহেতু 30টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত বিটা চেন, এটা হচ্ছে তোমার এ চেন আর এটা হচ্ছে তোমার বি চেন।
এদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে দুটি পরস্পর ডাইসালফাইড বন্ড। এই দেখো, এটার সঙ্গে আলফা এ চেনের সঙ্গে বিটা চেনের যে যোগাযোগ রক্ষা করছে, দেখো দুটো সালফাইড বন্ড, অর্থাৎ ডাইসালফাইড দ্বারা, দুটি ডাইসালফাইড দ্বারা সেতু দ্বারা কি হচ্ছে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। এই স্ট্রাকচার হচ্ছে ইনসুলিনের, যে এ এবং বি চেন দ্বারা গঠিত। এ চেনে থাকে 21খানা অ্যামাইনো অ্যাসিড, আর বি চেনে থাকে 30টা অ্যামাইনো অ্যাসিড। আর এ এবং বি চেনকে পরস্পর সঙ্গে যোগাযোগ করে রাখতে বা যুক্ত করতে সাহায্য করে দুটি ডাইসালফাইড বন্ড। মনে থাকবে। পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট, ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ, এ কিন্তু মেনলি যেটা করে, রক্তে যদি গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায় সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে ইনসুলিন। রক্তে গ্লুকোজের যে মাত্রা কমাতে সাহায্য করে। কিভাবে করে সেটা আমরা একটু পরে বলছি। আচ্ছা, তাহলে একে বলা হয় হাইপোগ্লাইসেমিক হরমোন। একে বলা হয় হাইপোগ্লাইসেমিক হরমোন, কারণ এ ব্লাডে গ্লুকোজের পরিমাণটাকে কমাতে সাহায্য করে বৃদ্ধি পেলে। ওকে, অ্যামাইনো অ্যাসিড কি হচ্ছে ইনসুলিন ক্ষরণকে উদ্দীপিত করে। এছাড়া পাক অন্ত্রীয় হরমোন, গ্যাস্ট্রিন, প্যানক্রিওজিন, জাইমিন। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে দেখো যে গ্লুকাগন। নেক্সট হচ্ছে গ্লুকাগনের কাজ। ইনসুলিনের কাজ দেখলাম আমরা, এরপর দেখো গ্লুকাগনের কাজ। আচ্ছা, বিজ্ঞানী সর্বপ্রথম কিম্বল এবং মুরলিন 1923 খ্রিস্টাব্দে গ্লুকাগন প্রথম হরমোনটা আবিষ্কার করেছিলেন। এই গ্লুকাগন হচ্ছে একটা পলিপেপটাইড। এটা হচ্ছে এক ধরনের পলিপেপটাইড, অর্থাৎ 29টি অ্যামাইনো অ্যাসিড, 29টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত এক ধরনের হরমোন। ওকে, যা কোথা থেকে খরিত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে। আলফা সেল থেকে খরিত হয় গ্লুকাগন হরমোন। এর আণবিক ভর 3485 ডালটন। রক্তে শর্করার পরিমাণ যদি কমে যায় তাহলে এই হরমোন বেশি পরিমাণে খরিত হয়। এই হরমোনের কাজ হচ্ছে রক্তে শর্করার পরিমাণটাকে বৃদ্ধি করা। ওকে, আচ্ছা, তাহলে এই হরমোনকে বৃদ্ধিকারী হরমোন বলা হচ্ছে। যখন রক্তে শর্করার পরিমাণটা কমে যায় তখন এই হরমোন বেশি পরিমাণে ক্ষরণ করে ইনসুলিনের বিপরীত কাজ করে, এবং গ্লুকাগনের বেশিরভাগ কাজই তোমার কাজের দ্বারা রক্ত শর্করার মাত্রাটা বৃদ্ধি থাকে। তাই গ্লুকাগনকে বলা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হরমোন। একে বলা হয় হাইপারগ্লাইসেমিক হরমোন। হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয়, অর্থাৎ এই হরমোন হচ্ছে কি বৃদ্ধিকারী। একে বলা হচ্ছে বৃদ্ধিকারী হরমোন। তাহলে গ্লুকাগনের মেন কাজ হচ্ছে কি, একে হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয় বা বৃদ্ধিকারী হরমোন বলা হয়। এই হরমোনের প্রধান যে কাজ সেটা হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া। এর প্রধান কাজ হচ্ছে রক্তে যে গ্লুকোজের মাত্রা, সেই গ্লুকোজের মাত্রাটা, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। মানে দেহে কোনো কারণে গ্লুকোজ কম থাকলে মাত্রাটাকে বাড়িয়ে দেয়। ওকে, তাহলে এর প্রধান কাজ হচ্ছে গ্লুকাগন ক্ষরণ নিয়ন্ত্রণ। কি হয়, রক্তে শর্করার মাত্রা যখন হ্রাস পায় তখন এই গ্লুকাগন ক্ষরণটা উদ্দীপিত হয়। গ্লুকাগন রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে তোলে, এবং যার ফলে কি হচ্ছে না, দেহের শর্করা যে মাত্রা সে ব্যালেন্সটা রক্ষা পায়। 2 হচ্ছে অন্যান্য শারীরবৃত্তীয় কাজ কি, গ্লুকোজের বিভাগের প্রভাব কি? গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে দিয়ে গ্লুকোজে পরিণত করে, অর্থাৎ যাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিসে ভূমিকা পালন করে, অর্থাৎ এই গ্লুকাগন কি করে,
এ কতগুলো বিপাক কাজ করে, গ্লুকোজ বিপাকের উপর কতগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। কি না, গ্লুকাগন যকৃতে অবস্থিত গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, যাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। মানে মেন কথায় মানে গ্লাইকোজেনকে ভেঙে যাওয়াকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। কি উৎপন্ন হয়, গ্লাইকোজেন থেকে উৎপন্ন হয় গ্লুকোজ। এটা ভাঙতে সাহায্য করে কে, গ্লুকাগন হরমোন। আচ্ছা, আর কি কাজ করে, 2 হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসের কাজ করে। এটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট ছাড়া অন্যান্য পদার্থ থেকে গ্লুকোজের সংশ্লেষণকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এটা আগের দিন ক্লাসে বলেছি। তাহলে গ্লুকাগনের প্রধান কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে দেওয়া, গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করা যকৃতে, এবং গ্লুকোনিওজেনেসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় একে বলা হচ্ছে বৃদ্ধিকারী হরমোন। আচ্ছা, এছাড়াও কি করে, গ্লুকাগনের অন্যান্য কাজ হচ্ছে তোমার গ্লুকাগন মেদকলা লাইপেজ উৎসেচকে উদ্দীপিত করে, ফলে দেহে শক্তি উৎপাদন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের লভ্যতা বাড়ায়, যকৃতে ট্রাইগ্লিসারাইড যকৃতে ট্রাইগ্লিসারাইডের সঞ্চয়কে প্রতিরোধ করে, উচ্চ ঘনত্বে গ্লুকাগন হৃৎপিণ্ডের শক্তি বৃদ্ধি করে। ঠিক আছে, দেহের অন্যান্য কাজও করে থাকে। দেখো এরপর হচ্ছে তোমার কি সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে এই ইনসুলিন এবং গ্লুকাগনের কাজকে নিয়ন্ত্রিত করে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে খরিত হয়, তাই না? এটা মোটামুটি 14টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এটা 14টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত এক ধরনের পলিপেপটাইড। রক্তে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধিতে এই হরমোন খুবই খরিত হয়, গুরুত্বপূর্ণ কাজ করে। এর প্রধান কাজ হচ্ছে রক্তে শর্করা অর্থাৎ ইনসুলিন, তারপর তোমার অ্যামাইনো অ্যাসিড এর মাত্রা বৃদ্ধিতে এই হরমোন খরিত হয়। তাহলে এর কাজগুলো কি কি, এক হচ্ছে এই হরমোন, এই সোমাটোস্ট্যাটিন হরমোন কি করে, সোমাটোস্ট্যাটিন স্থানীয়ভাবে ক্রিয়া করে লোকাল হরমোন, এবং আইলেটস থেকে ইনসুলিন এবং গ্লুকাগন উভয় হরমোন ক্ষরণ হ্রাস করে। অর্থাৎ এর 1 নম্বর কাজ হচ্ছে এই হরমোন ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের, দেখো তাহলে সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে রক্তে শর্করা, অ্যামাইনো অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করা, ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনের ক্ষরণ হ্রাস করে, পাকস্থলী, ডিওডেনাম এবং পিত্তরসে যে সঞ্চালন, যে গতি, সেই গতিকে হ্রাস করে। এছাড়াও এই হরমোন পাক অন্ত্রীয় নালীর ক্ষরণ এবং শোষণ উভয় প্রক্রিয়াতেই বাধা নিঃসরণ করে। এই হরমোনের যে কার্যপদ্ধতি ধারা থেকে বলা যায় যে এই হরমোন খাদ্য পরিপোষকগুলো রক্তে শোষণের সময়কালকে বৃদ্ধি করে। ঠিক আছে, অর্থাৎ ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণ হ্রাস করে। এই দুটি কাজ মনে রাখবে তাহলেই হবে। নেক্সট হচ্ছে দেখো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই হরমোন খরিত হয় কোথা থেকে, এফ সেল থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে এফ সেল থেকে নিঃসৃত হয়। এই হরমোন পলিপেপটাইড ধর্মী। এই হরমোনের মেন কাজ হচ্ছে এ প্রায় ওভারঅল যে অ্যাক্টিভিটি সেটা রেগুলেট করে, অর্থাৎ প্যানক্রিয়াসের ওভারঅল অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে। এটা ওভারঅল অ্যাক্টিভিটি রেগুলেশন করে প্যানক্রিয়াসে। তাহলে আমরা দেখলাম ইনসুলিনের কাজ, গ্লুকাগনের কাজ হচ্ছে তোমার রক্তে এই গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে তোলা কম হলে। আচ্ছা, গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে, গ্লুকোনিওজেনেসিসে সহায়তা করে। সোমাটোস্ট্যাটিনের কাজ দেখলাম আমরা যে এ কী করে, গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন ক্ষরণে হ্রাস করে, পাকস্থলী, ডিওডেনাম, পিত্তাশয়ে যে চলন সেটা হ্রাস করে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইডের কাজ হচ্ছে ওভারঅল যে অ্যাক্টিভিটি প্যানক্রিয়াসের আলফা, বিটা, ডেল্টা, এফ সেল সবেরই কিন্তু কাজকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, পরীক্ষায় আসতে পারে ইনসুলিনের ভূমিকা, কার্বোহাইড্রেট বিপাকে ইনসুলিনের ভূমিকা উল্লেখ করো। কার্বোহাইড্রেট বিপাকে ইনসুলিনের ভূমিকা, আমরা যে সমস্ত উচ্চ শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি, সেই গ্রহণ করার পরে রক্তে আমাদের শর্করার পরিমাণটা বৃদ্ধি পায় এবং যা দ্রুত ইনসুলিন ক্ষরণ ঘটায়। আর আমরা জানি ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে কমাতে সাহায্য করে, মানে বেশি থাকলে সেটা কমাতে সাহায্য করবে। তাহলে কার্বোহাইড্রেট যখন বিপাক ঘটে সে সময় ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে কি, পেশিতে
গ্লুকোজ গ্রহণ করা, ব্যবহার ও সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম কাজ কি করে? অধিকাংশ সময় পেশিকলা শক্তির জন্য গ্লুকোজের চেয়ে ফ্যাটি অ্যাসিডের উপর নির্ভর করে। কারণ হচ্ছে যে যখন আমরা বিশ্রাম অবস্থায় থাকি, সেই বিশ্রামরত অবস্থায় ইনসুলিন সে কি করে না, ইনসুলিনের প্রতি আমাদের যে পেশি কোষের পর্দার ভেদ্যতা খুব কম থাকে, মানে ইনসুলিন তাকে ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না, কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। ইনসুলিন দ্বারা উদ্দীপিত হলে এই ভেদ্যতা, এবারে ইনসুলিন দ্বারা যখন উদ্দীপিত হয় তার ফলে ভেদ্যতাটা বৃদ্ধি পায়। প্রথম অবস্থায় কি থাকে, বিশ্রামরত অবস্থায় আমাদের যে কোষের পর্দা, সেই পর্দার ভেদ্যতা কম থাকে। ইনসুলিন যখন দ্বারা সেই ভেদ্যতা বৃদ্ধি পায়, খাদ্য গ্রহণের পরবর্তী সময়ে ইনসুলিন কিন্তু খুব কম পরিমাণে খরিত হয়, যার ফলে এই পেশিকোষ ভেদ করতে যেতে পারে না। ঠিক আছে, তাহলে দুটো অবস্থা, এক হচ্ছে বিশ্রামরত অবস্থায় কোষ পর্দা আর মানে ভেদ্যতা কম থাকে ইনসুলিনকে পাস করার জন্য, আর ইনসুলিন দ্বারা কি হচ্ছে এর ভেদ্যতা বাড়বে। আবার খাদ্য গ্রহণের মধ্যবর্তী সময়ে ইনসুলিনের পরিমাণটা খুব কম পরিমাণে খরিত হয়, এর ফলে ইনসুলিন স্বল্পতায় পেশিকোষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ প্রবেশ করাতে পারছে না। ঠিক আছে, এরপরে এই দুটি অবস্থায় পেশি প্রচুর পরিমাণে গ্লুকোজকে ব্যবহার করতে থাকে। দুই হচ্ছে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেটা সবটাই ব্যবহার করে। দুই হচ্ছে দেখো স্বাভাবিক অবস্থায় বা অতিরিক্ত যদি আমরা শরীরচর্চা করি সেই সময় গ্লুকোজ ব্যবহার হয়, সেই গ্লুকোজ ব্যবহারের সময় কিন্তু ইনসুলিনের কোনো প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ তারপর হচ্ছে তোমার কি খাদ্য গ্রহণের কিছু সময় পর শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে ইনসুলিনের ক্ষরণ বেড়ে যায়, যার ফলে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এক কথায় বলবে পেশিতে গ্লুকোজ গ্রহণ, ব্যবহার এবং সঞ্চয়ে ইনসুলিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে পেশিতে গ্লাইকোজেন সঞ্চয়, পেশিতে গ্লাইকোজেন সঞ্চয়। দেখো খাদ্য গ্রহণের পর যদি বেশি পরিশ্রমরত অবস্থায় না থাকি, মানে বেশি পরিশ্রম যদি না করা হয়, তাহলে প্রচুর পরিমাণে গ্লুকোজ আমাদের পেশিতে পরিবাহিত হয়, স্বাভাবিক তাই না? অধিকাংশ গ্লুকোজ জারিতে না হয়ে সরাসরি গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, পেশিতে সঞ্চিত থাকে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষণে ইনসুলিন হরমোন ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ। পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনের প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয় এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, কাজে লাগে। বোঝা গেছে? তাহলে আমরা যদি বেশি পরিশ্রম না করি তাহলে আমরা যে গ্লুকোজটা নিচ্ছি সেই গ্লুকোজটা আমাদের পেশিতে পরিবাহিত হয়। আর অধিকাংশ গ্লুকোজ তখন কি হচ্ছে, কাজ না করলে সেই গ্লুকোজ জারিত হয় না, গ্লাইকোজেন রূপেই আমাদের শরীরে সঞ্চিত থাকে এবং গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষের সময় কিন্তু এই ইনসুলিন হরমোনটা ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তারপরে দেখো কার্বোহাইড্রেট বিভাগের ক্ষেত্রে ইনসুলিন দ্বারা গ্লুকোজের গ্রহণ এবং সঞ্চয়। ইনসুলিন গ্লুকোকাইনেজ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধির ফলে যকৃৎ কোষ দ্বারা গ্লুকোজ গ্রহণকে ত্বরান্বিত করে। আমাদের যকৃৎ কোষে গ্লুকোজ গ্রহীত হয়, সেই গ্লুকোজ গ্রহণে এই ইনসুলিন কিন্তু গ্লাইকোকাইনেজ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে, যার ফলে আমাদের যকৃৎ কোষ গ্লুকোজকে গ্রহণকে ত্বরান্বিত করছে। ইনসুলিন যকৃতে ফসফোরাইলেজ উৎসেচকের সক্রিয়তা হ্রাস করে, যার ফলে এই উৎসেচক যকৃতে গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে, এর ফলে যকৃৎ কোষে সঞ্চিত গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হতে পারে। ঠিক আছে, তাহলে ইনসুলিন দ্বারা গ্লুকোজের গ্রহণ এবং সঞ্চয় কিন্তু হয়ে থাকছে। আর কি হয় না, ইনসুলিনের প্রভাবে যকৃতে গ্লাইকোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। খাদ্য গ্রহণের মধ্যবর্তী সময়ে যখন রক্তে শর্করার পরিমাণটা হ্রাস পায় তখন ইনসুলিনের ক্ষরণ হ্রাস পায়, যকৃতে গ্লাইকোজেন ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয় এবং তা পুনরায় আবার রক্তে ফিরে এসে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়। ওকে, এছাড়াও কি হয়, ইনসুলিন যকৃৎ অতিরিক্ত যে গ্লুকোজ, সেই গ্লুকোজকে ফ্যাটি অ্যাসিডে পরিবর্তিত হতে সাহায্য করে এবং গ্লুকোজ নিওজেনেসিস পদ্ধতিতে বাধা দেয়। দেখো রেগুলেশন কিভাবে ঘটে। 1 নাম্বার, ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল সিক্রেশন অফ গ্লুকোজন অ্যান্ড ইনসুলিন ভায়া নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ যখন কম থাকে, গ্লুকোজের পরিমাণটা কম থাকে ব্লাডে যখন গ্লুকোজের পরিমাণ কম থাকে তখন গ্লুকাগন হরমোন খরিত হয় আলফা সেল থেকে, প্যানক্রিয়াটিক আইলেট থেকে। তাহলে ফার্স্ট হচ্ছে যখন গ্লুকোজ ব্লাডে কম থাকে তখন কি শরীর হয়, গ্লুকাগন খরিত হয়
আলফা সেল থেকে, ঠিক আছে। 2, এই গ্লুকাগন কার উপর কাজ করে? এই গ্লুকাগন কাজ করে আমাদের যে লিভার সেলের উপর, আমাদের যকৃৎ সেল বা লিভার সেলের উপর কাজ করে এবং কি করে, গ্লাইকোজেনকে ভেঙে দেয়, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস ঘটায়, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে না গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে প্রথম দেখো, গ্লুকোজের যদি ব্লাডে গ্লুকোজের পরিমাণটা কম থাকে তাহলে গ্লুকাগন ক্ষরিত হচ্ছে, সেই গ্লুকাগন কাজ করে লিভার সেলের উপরে এবং গ্লাইকোজেনোলাইসিস ঘটায়। গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে তোমার কি, গ্লাইকোজেন ভেঙে দেওয়া, এটা মানে হচ্ছে তোমার গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হওয়া। তাহলে যখনই গ্লাইকোজেনোলাইসিস ঘটালো গ্লুকাগন, তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হলো, আর সেই গ্লুকোজ কি করছে, আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বাড়াতে সাহায্য করছে। এক হচ্ছে দেখো কমে গেলে কিভাবে বাড়াতে সাহায্য করে গ্লুকাগন হরমোন। অন্যদিকে যখন ধরো রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন কি হয়, ইনসুলিন হরমোন সিক্রেশন হয়। তখন ইনসুলিন হরমোনের সিক্রেশন স্টিমুলেট করে। এই ইনসুলিন হরমোন কার উপর কাজ করে? তখন এই ইনসুলিন হরমোন কাজ করে অন্যান্য সেলের উপর। এই অন্যান্য সেলের উপর কাজ করে বডিতে এবং গ্লুকোজের মাত্রাটা সেলে কমাতে সাহায্য করে। ওকে, তাহলে যখন কমে যাচ্ছে তখন কিভাবে বাড়ছে এবং যখন বেড়ে যাচ্ছে তখন কিভাবে কমাচ্ছে সেটা দেখানো হলো। আচ্ছা, এফডি তোমাদের করালাম, নেক্সট দিনকে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। তোমাদের বাকি থাকলো এর প্যানক্রিয়াসের ইনসুলিনের আর কিছুটা কাজ এবং এর বেশি ক্ষরণ এবং কম ক্ষরণের ফলে কি ডিজিজ হয়ে থাকে আর প্লাসেন্টা বাকি থাকলো।